হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো যে আজকের ক্লাসে আমরা সাধারণত কোনো ভেজিটেবল বা বিরিয়ানি টেবিল বা কাঠের টেবিল, ফাইবারের টেবিল এগুলো নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করতে চলেছি পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী নিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। পর্যায় সারণী বোঝানোর আগে তোমাদেরকে আমি কিছুটা হিস্ট্রি আলোচনা করি। মূলত দেখো, আমরা যে এসছি সাধারণত আদিম মানুষ থেকে বর্তমানে উন্নত প্রজাতিতে, তাদের কতটা পথ বা কতটা সোপান বেয়ে আমাদেরকে আজকের যুগে বর্তমান দিনে আজকের সময়ে এই জায়গাতে এসে পৌঁছাতে হয়েছে, টাইম লেগেছে। তো ঠিক সেই রকমই পর্যায় সারণীটা কিন্তু অনেক 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 টাইম নিয়ে ডেভেলপ হতে 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 বর্তমান পর্যায় সারণী যেটা দেখতে পাচ্ছ, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, সেখানে এসে পৌঁছেছে। অর্থাৎ সবারই কি হচ্ছে, একটা টাইম লেগেছে। তো পর্যায় সারণী তোমাদেরকে বোঝানোর জন্য আমি কি করেছি, চিঠিপত্র, কিপ্যাড ফোন এবং আইফোন, তিনটে চিঠিপত্র, কিপ্যাড ফোন, আইফোন। বর্তমান যুগে আইফোন বুঝে গেছো প্রচলন অনেক, অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় অনেক অনেক স্মার্ট। তো সাধারণত আজ থেকে যদি তুমি কল্পনা করো 50 বছর আগের কথা, তো তখন কি ছিল? না ছিল কিপ্যাড ফোন, না ছিল আইফোন, না ছিল অ্যান্ড্রয়েড ফোন। তখন শুধুমাত্র যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠিপত্র। অর্থাৎ চিঠিপত্রের মাধ্যমেই একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারত, যদি দূরে থাকে। তো ধীরে ধীরে কি হলো, আমরা মনুষ্য প্রজাতি উন্নত হতে থাকলাম, এবং উন্নত হতে হতে একসময় চলে আসলো মার্কেটে কি অ্যান্টেনা ফোন, তারপর আসলো কিপ্যাড ফোন, এইভাবে আস্তে আস্তে অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন। তাই তো। তো পর্যায় সারণীর যে ইতিহাসটা ঠিক সেই রকমই, এবং ঠিক সেই রকমই ছোট থেকে সোপান বেয়ে ধীরে 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 বড় হয়ে আজ উন্নত জায়গায় এসে পৌঁছেছে। তো দেখো, চিঠিপত্রের মধ্যে কি কি আছে? ডোবেরিনারের ত্রয়সূত্র এবং লোথারমিয়ারের ধারণা। তোমরা পর্যায় সারণীর একেবারে যদি হিস্ট্রিটা দেখো বা ব্যাকগ্রাউন্ডটা দেখো, তাহলে দেখতে পাবে ডোবেরিনারের ত্রয়সূত্র এবং লোথারমিয়ারের ধারণা দিয়েই কিন্তু শুরু হয়েছে। তাই জন্য আমি ওটাকে চিঠিপত্রের মধ্যে রেখেছি, ডোবেরিনারের ত্রয়সূত্র এবং লোথারমিয়ারের ধারণা। কিপ্যাড ফোনের মধ্যে কি রয়েছে? কিপ্যাড ফোনের মধ্যে রয়েছে মেন্ডেলিভের পর্যায় সূত্র ও সংশোধিত রূপ। তাই বলে কিপ্যাড ফোনে দেখো না, তোমরা কিপ্যাড ফোনে পাবে না। আমি জাস্ট ধরেছি, কিপ্যাড ফোন অনেকে ট্রাই করে দেখবে, দেখি তো আছে কিনা মেন্ডেলিভের পর্যায় সূত্র, পাবে না। কিপ্যাড ফোনে ধরেছি যে মেন্ডেলিভের পর্যায় সূত্র রয়েছে এবং মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপটা রয়েছে। আর আইফোনের মধ্যে রয়েছে কি? আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এই আইফোনের মধ্যে রয়েছে। অর্থাৎ বর্তমানে যে আমরা পর্যায় সারণীটা পড়ছি বা যে পর্যায় সারণী প্রচলন রয়েছে, সেটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আজকে আমরা আলোচ্য বিষয় আমাদের কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, অর্থাৎ এই চিঠিপত্র, কিপ্যাড ফোন, এগুলো নেক্সট ডেতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আইফোন নিয়ে। আইফোন নিয়ে নয়, আইফোনের মধ্যে থাকা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী নিয়ে। তাহলে এটা কেন আলোচনা করলেন না? এটা আলোচনা করলাম না এই কারণে যে এখন যদি হিস্ট্রিটা আমি বলতে থাকি তো তোমাদের বোরিং লাগবে। তার আগে হিস্ট্রির পরে এখন কি এসেছে মার্কেটে সেটা নিয়ে যদি তোমাদেরকে একটু বলি তো ইন্টারেস্ট লাগবে। সাধারণত তোমাদেরকে যদি একটা হাতে স্মার্টফোন এবং একটা কিপ্যাড ফোন দেওয়া হয়, তোমরা কোনটা খাটবে? অবশ্যই স্মার্টফোন। তাহলে যত হচ্ছে দিন যাচ্ছে, আমরা কি হচ্ছে, আপডেট হচ্ছি, এবং আপডেট ভার্সনটাই আমরা নিতে চাই বা পেতে চাই। তো তোমাদেরকে ইন্টারেস্টের জন্য আজকে আমরা আইফোন অর্থাৎ আধুনিক দীর্ঘ পর্যায় সারণী থেকে বোঝাতে শুরু করছি। অ্যাকচুয়ালি পর্যায় সারণী বলতে আমরা কি বুঝি? তোমরা আগে বলো যে ভেজিটেবল বলতে কি বোঝো? ভেজিটেবল মানে অনেক রকম, বিভিন্ন রকম শাকসবজিকে বোঝায়, যে অনেক রকম টমেটো আছে, পটল আছে, ঢেঁড়স আছে, সবকিছু নিয়ে তো একটা ভেজিটেবল। ঠিক সেই রকমই পর্যায় সারণীর মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, মৌল আছে, এবং সেই মৌলগুলোকে নিয়ে তৈরি হচ্ছে কি একটা টেবিল, একটা পিরিয়ডিক টেবিল যাকে নাম দিচ্ছি। যেমনটা শাকসবজি নিয়ে তৈরি হয়েছিল ভেজিটেবল, ঠিক সেই রকমই মৌলগুলোকে নিয়ে তৈরি হচ্ছে কি পিরিয়ডিক টেবিল। তোমরা এবার হেডিং দাও আধুনিক দীর্ঘ পর্যায় সারণী।
এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে যিনি প্রতিষ্ঠা করেছিলেন বা যিনি আবিষ্কার করেছিলেন এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা, যেটা তোমরা আজ মার্কেটে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বিজ্ঞানী বোর। তিনি সাধারণত কি করেছিলেন, এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন। তোমরা অনেকে মনে করছো তাহলে মেন্ডেলিভ কি করেছে? না, মেন্ডেলিভ পর্যায় সারণীর প্রতিষ্ঠাতা, তার সংশোধিত রূপ রয়েছে, তবে তাকে আরো ডেভেলপ করে বিজ্ঞানী বোর এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা আবিষ্কার করেছে। নির্ভরতা কি, অর্থাৎ তিনি কার উপর বেশ করে বা কার উপর ভিত্তি করে এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা রচনা করলেন? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস তোমাদের কাছে নতুন বলে মনে হবে, তো আমি জাস্ট শিখিয়ে দেবো, এখন জাস্ট মনে রাখো। এখানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় আছে 7টা, আর সারণী বা শ্রেণী আছে কটা? 18টা। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা মাথায় ঢুকিয়ে নাও। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী আছে কটা? 18টা। আর পর্যায় আছে কটা? 7টা। এবার পর্যায় আর শ্রেণী বা সারণী কি জিনিসটা? দেখো, পর্যায় মানে হচ্ছে বাড়ির অনুভূমিক ভাবে মেঝে, বলো বাড়ির মেঝে, সেটা হচ্ছে তোমার পর্যায়। কিন্তু বাড়িতে থাকা পিলার বা খুঁটি, এগুলো হচ্ছে তোমার শ্রেণী। এটা জাস্ট মাথায় রাখো, বাড়ির মেঝেটা হচ্ছে পর্যায় এবং বাড়ির পিলারটা হচ্ছে কি? শ্রেণী। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় আছে কটা? 7টা। এই পর্যায়গুলোকে কিভাবে লেখা হয়? সাধারণত নাম্বারিং করে 1 2 3 4 5 6 7। এই যে এই বরাবর যেগুলো লিখলাম 1 2 3 4 5 6 7, এগুলোকে বলা হচ্ছে পর্যায়। এগুলোকে বলা হয় কি? পর্যায়। পর্যায়। আর আমি যেটা এই ডিরেকশনে লিখেছি 1 2 3 4 5 থেকে শুরু করে 18 পর্যন্ত, অর্থাৎ শ্রেণী বা সারণী কটা আছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে? 18টা। ওই জন্য আমরা লিখলাম 1 থেকে শুরু করে 18। এবং এগুলোকে বলা হয় কি? শ্রেণী। এগুলোকে বলা হয় শ্রেণী বা সারণী। শ্রেণী বা সারণী। শ্রেণী বা সারণী। তাহলে এই পর্যায় সারণীতে শ্রেণী বা সারণী এবং পর্যায়কে আমরা ভালো করে শিখবো। দেখো, আমরা একটা রাফলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী নিয়ে নিয়েছি এবং 1 নম্বর পর্যায়ে দেখো মৌল কে কে আছে? হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে। 2 নম্বরে কে কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। 3 নম্বরে রয়েছে কে? 3 নম্বর পর্যায়ে রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। অনুরূপভাবে চতুর্থ পর্যায়ে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আরো পরে রয়েছে লিথিনি। 5 নম্বরে রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, 6 নম্বরে সিজিয়াম, বেরিয়াম, 7 নম্বরে ফ্রান্সিয়াম, রেডিয়াম। এইভাবে চলতে থাকছে। আর অত লেখা সম্ভব হয়নি, 118টা মৌল। জাস্ট একটা রাফলি ডিনোট করে নিলাম, ছক নিলাম। এবার তোমাদেরকে বলি যে পর্যায় এবং শ্রেণী ঠিক কোনগুলো? আমরা কিভাবে পর্যায় এবং শ্রেণীকে চিনবো? সাধারণত দেখো, যে পর্যায় 1 নম্বর পর্যায়ে বলছি, তার মানে এই যে হাইড্রোজেন থেকে শুরু করে হিলিয়াম, হাইড্রোজেন থেকে শুরু করে হিলিয়াম, এই যে সোজাসুজি সোজাসুজি, এটা হচ্ছে পর্যায়। হাইড্রোজেন থেকে শুরু করে হিলিয়াম, এটা হচ্ছে পর্যায়। অনুরূপভাবে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এটা হচ্ছে পর্যায়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এটা হচ্ছে পর্যায়। পটাশিয়াম, ক্যালসিয়াম, পর্যায়। অর্থাৎ পর্যায় মানে হচ্ছে বাড়ির অনুভূমিক ভাবে মেঝে, বাড়ির মেঝে। মনে রাখতে বলেছি, অর্থাৎ এটা হচ্ছে বাড়ির মেঝে, কল্পনা করো। এটাকে বলবো আমরা পর্যায়। এটা অনুভূমিক দিক। এটা কোন দিক? এটা হচ্ছে অনুভূমিক দিক। অনুভূমিক। এটা অনুভূমিক দিক, অর্থাৎ অনুভূমিক দিকে যে এলিমেন্ট গুলো আছে, যে ডিরেকশনে আছে অনুভূমিক দিকে, সেটা হচ্ছে পর্যায়। কিন্তু আমরা যদি এই উপর নিচ বরাবর কল্পনা করি বা দেখি, দেখতে পাবো যে 1 নম্বর যে গ্রুপটা বা শ্রেণীটা, সেখানে রয়েছে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, লিথিয়াম, এই বরাবর। এই বরাবর, অর্থাৎ উপর থেকে নিচে। তারপর এখানে আছে কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম রয়েছে। বোরন, অ্যালুমিনিয়াম রয়েছে। এভাবে রয়েছে, তাই তো? তার মানে বাড়ির যে খুঁটি বা পিলার, সেটাকে কি বলছি? শ্রেণী। অর্থাৎ উপর থেকে নিচে, তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে নিচে, এটা হচ্ছে কি? শ্রেণী। সেটা হচ্ছে কি? শ্রেণী। শ্রেণী বা সারণী। শ্রেণী বা সারণী। শ্রেণীটা কোন দিক হবে? উল্লম্ব দিক হবে, উল্লম্ব, অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশন, উল্লম্ব দিক।
তার মানে উপর থেকে নিচে সেটা হচ্ছে কি শ্রেণী। জাস্ট এটা কল্পনা করো যে এই পেন দুটো আছে, ঠিক এই রকমটা এই নিচের পেনটা কি, নিচের পেনটা হচ্ছে অনুভূমিক দিকে আছে, তার মানে এটা পর্যায়। আর এই উপরের পেনটা দেখো উপর নিচ আছে, উপর নিচ বরাবর, তার মানে এটাকে বলছি আমরা কি শ্রেণী। এটা পর্যায়, এটা শ্রেণী। ঠিক এখানে দেখো রেখে দাও। তাহলে এই দিকটা হচ্ছে কি অনুভূমিক দিক, এটা পর্যায়, আর এটা হচ্ছে উল্লম্ব দিক, এটা হচ্ছে শ্রেণী। তাহলে নিশ্চয়ই এবার তোমরা বুঝতে পেরেছো যে পর্যায় এবং শ্রেণী আমরা কোনটাকে বলছি ঠিক। তবে তোমরা একটা কথা মাথায় রাখবে, এই যে এই পর্যায় সারণীতে যে পর্যায় বরাবর আছে, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম থেকে শুরু করে নিয়ন, এই যে এই পর্যায় বরাবর, এই পর্যায় বরাবর কি হচ্ছে দেখো, যে এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, মনে করো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, বোরনের ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে একই পর্যায়ে, অর্থাৎ এটা তো 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে, লিথিয়াম বেরিলিয়াম এরা কোথায় আছে, 2 নম্বর পর্যায়ে আছে। যদি তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয় যে লিথিয়াম কত নম্বর পর্যায়ে অবস্থান করছে এবং কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে পর্যায় সারণী এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, তোমরা অবশ্যই অ্যান্সার দেবে যে এটা 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে, কিন্তু কত নম্বর গ্রুপে, তাহলে বলবে 1 নম্বর গ্রুপে অবস্থান করছে। কিন্তু যদি বলি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এগুলো যে আছে এদেরকে ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস পরে তোমাদেরকে শেখাবো, করলে দেখা যাবে যে একই পর্যায় বরাবর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আলাদা হয়ে যাচ্ছে, ইলেকট্রন বিন্যাস আলাদা হয়ে যাচ্ছে, ইলেকট্রনের ধরো তারতম্য হচ্ছে, কোথাও একটা বাড়ছে কোথাও কমছে। তার মানে কি বুঝতে পারছি এখান থেকে, যে একই পর্যায়ে বরাবর মৌলগুলোর রাসায়নিক ধর্মগুলোও কি হবে, আলাদা হবে। ইলেকট্রন বিন্যাস আলাদা হলেই তাদের রাসায়নিক ধর্মটাও আলাদা হবে। কিন্তু 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 আমরা যদি গ্রুপ বরাবর দেখি, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই বরাবর যদি দেখি, তাহলে দেখতে পাবো যে একই গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে তাদের যোজ্যতা কক্ষে, অর্থাৎ সর্বব্যস্ত কক্ষে ইলেকট্রন সমান সমানই থাকছে, কোনো তারতম্য হবে না। যদি সর্বব্যস্ত কক্ষে ইলেকট্রন একটা থাকে, ধরে নাও হাইড্রোজেনে একটা আছে, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সবারই একটা করেই থাকবে, সবারই একটা করেই থাকবে, কারো দুটা হবে না। তার মানে কি ইলেকট্রনটা একই গ্রুপ বরাবর সবারই একই থাকছে, সর্বব্যস্ত কক্ষে যোজ্যতা ইলেকট্রন, তার মানে তাদের রাসায়নিক ধর্মটাও কি বলো, একই হবে। তোমরা এবার 1 নম্বর দিয়ে হেডিং দাও ক্ষার ধাতু। ক্ষার ধাতু কোনগুলো? ক্ষার ধাতু হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে সব ক্ষার ধাতু। এগুলো হচ্ছে সব কি ক্ষার ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সব ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলো পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে? প্রথম পর্যায় নয়, দ্বিতীয় পর্যায় নয়, 1 থেকে 7 পর্যন্ত সব পর্যায়ে আছে, কিন্তু 1 নম্বর গ্রুপে অবস্থান করছে, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে অবস্থান করছে। কারা? ক্ষার ধাতুগুলো, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা 1 নম্বর পর্যায়ে নয়, 1 নম্বর গ্রুপে অবস্থান করছে। ওকে। তবে ক্ষার ধাতুর এরূপ নামকরণের কারণ কি, ক্ষার ধাতু কেন বলা হলো? কারণ দেখো, এই যে এই ধাতুগুলো যে আছে, এরা সবাই কিন্তু তীব্র, এদের অক্সাইডটা তীব্র প্রকৃতির, এবং এরা জলের সঙ্গে বিক্রিয়া যখন করবে, ধরে নাও সোডিয়ামটা জলের সঙ্গে বিক্রিয়া করলো, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো, অর্থাৎ যখন এরা একটা জলের সঙ্গে বিক্রিয়া করবে, এই সমস্ত ধাতুগুলো তীব্র অক্সাইড ধর্মী একটা লবণ তৈরি করবে, তাই তো? তাই জন্য ক্ষার ধাতু বলা হচ্ছে। তো এখানে দেখো আমি স্টার দিয়ে রেখেছি ফ্রান্সিয়ামকে, কেন? কারণ এটা এমন একটা ক্ষার ধাতু যেটা তেজস্ক্রিয় প্রকৃতির। তোমাদেরকে ধরে নাও প্রশ্ন দিল যে একটা তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম বলো, তখন অবশ্যই তোমরা অ্যান্সার করবে ফ্রান্সিয়াম। ওকে। তাহলে ক্ষার ধাতুগুলো পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে? 1 নং গ্রুপে অবস্থান করছে, 1 নং গ্রুপে। ওকে। তাহলে 1 নং গ্রুপের সকল মৌলই কি ক্ষার ধাতু। এবার তোমরা নেক্সট হেডিং দাও ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। আমি পাশে হেডিং দিচ্ছি, তোমরা খাতায় পরপর নিচে হেডিং দিতে থাকো। ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল বলো বা ধাতু বলো, একই কথা। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা মৌল কোনগুলো? ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে এই বেরি
বেরিলিয়াম থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রংসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, তারপরে বেরিয়াম আর রেডিয়াম, এই কটা ধাতু। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। এই রেডিয়ামটা কিন্তু সব থেকে তেজস্ক্রিয়। লাস্টে যত মৌলই থাকবে না, সবাই তেজস্ক্রিয় হবে। অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতু এগুলো, এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে কেন? ক্ষারীয় মৃত্তিকা ধাতু এই কারণে বলা হচ্ছে কারণ এদেরকে মাটিতে বা ভূত্বকে বা ভূপৃষ্ঠে খুব একটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ঠিক সেই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। এবং এদের অবস্থান যদি দেখো পর্যায় সারণী, এরা 2 নম্বর গ্রুপে অবস্থান করছে। 2 নং গ্রুপে, 2 নং গ্রুপে অবস্থান করছে। কিন্তু এই বেরিয়াম যদি বলে ফিক্সড যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামটা তোমার পর্যায় সারণী কোথায় অবস্থান করছে, তোমাকে কিন্তু পর্যায়টাও উল্লেখ করতে হবে, তার সঙ্গে গ্রুপটাও উল্লেখ করতে হবে। তোমরা তো বুঝতে পারছো না এখন, আমি যেহেতু জানি তাই জন্য বলছি যে ম্যাগনেসিয়ামটা পর্যায় সারণীর 3য় পর্যায় এবং 2 নম্বর গ্রুপে অবস্থান করছে। এটা কিভাবে বুঝবে তোমরা? এটা অবশ্যই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তোমরা বুঝতে পারবে। তার 2 রকম পদ্ধতি আছে, একটা শর্টকাট মেথড আছে যেটা অতটা অ্যাপ্লিকেবল নয়, এবং একটা ভালো মেথড আছে, তোমাদেরকে শেখাবো, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, এগোতে থাকো। এবার নেক্সট দেখো হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই 5টা মৌলকে বলছি আমরা হ্যালোজেন মৌল। এবং এই 5টা মৌলের মধ্যে এই ফ্লোরিন আর ক্লোরিন, এটা পাশে লিখে রাখো যে এরা হচ্ছে গ্যাসীয় প্রকৃতির হয়, গ্যাসীয়। ফ্লোরিন আর ক্লোরিন গ্যাসীয় প্রকৃতির হয়। এর মধ্যে ব্রোমিন টা শুধুমাত্র তরল প্রকৃতির হয়, ব্রোমিনটা তরল হয়, লিকুইড ফর্মে পাওয়া যায়। আর আয়োডিন আর অ্যাস্টাটিনটা হচ্ছে কঠিন ফর্মে, সলিড আকারে পাওয়া যায়, কঠিন। অর্থাৎ ফ্লোরিন ক্লোরিনটা গ্যাস আকারে পাওয়া যায়, ব্রোমিনটা লিকুইড ফর্মে পাওয়া যায়, আয়োডিন অ্যাস্টাটিন সলিড ফর্মে পাওয়া যায়, কঠিন। এবারে এই হ্যালোজেন মৌলগুলোর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এর মধ্যে এই ফ্লোরিনটা একটু অন্যতম। অর্থাৎ ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন মৌল। যদি তোমাদের প্রশ্ন আসে যে সুপার হ্যালোজেন মৌল কোন মৌলকে বলা হয়, অবশ্যই 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 তোমরা লিখবে ফ্লোরিনকে। কেন? এর পিছনে তো কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেন। তাহলে ফ্লোরিনকে সুপার হ্যালোজেন মৌল বলা হয় কেন? কারণ ফ্লোরিনের আকারটা অন্যান্য মৌলগুলোর আকারের থেকে কি ছোট। ফ্লোরিনের আকারটা যদি এরকম হয়, ক্লোরিনের আকারটা হবে বড়, তাই তো? ছোট কেন? ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা, অনেক ব্যাপার আছে, তোমরা পরে এটা ডিটেলসে ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। তো জাস্ট মনে রাখো যে ফ্লোরিনের আকারটা ক্লোরিনের থেকে ছোট। কেন? ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপার আছে অনেক, তাই জন্য। এবং এই ছোট হওয়ার জন্য এর অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভনেসটা অর্থাৎ সক্রিয়তাটা খুবই বেশি। তাই জন্য এই মৌলটা এই গ্রুপের অন্যান্য মৌলগুলোর থেকে রাসায়নিক ধর্মেও আলাদা। তাই জন্য বলা হয় ফ্লোরিনকে সুপার হ্যালোজেন মৌল। ওকে, এবার ভালো কথা, এই হ্যালোজেন মৌল তো নিয়ে আলোচনা করছি, তোমাদেরকে অনেকে হয়তো মনে হতে পারে তোমাদের যে হ্যালোজেন মৌল মানে কি ওই হ্যালো হ্যালো, ওই হ্যালো থেকে এসছে হ্যালোজেন? নয়, মোবাইলে ওই হ্যালো হ্যালো এটা থেকে হ্যালোজেন মৌল আসেনি। হ্যালোজেন কথাটার অর্থ হচ্ছে লবণ উৎপাদক, লিখে রাখো। হ্যালোজেন কথাটার অর্থ হচ্ছে লবণ উৎপাদক, লবণ উৎপাদক। সমুদ্রে যে লবণ উৎপন্ন হয় ওই লবণ উৎপাদক। তাহলে এখান থেকে হ্যালোজেন মৌলটার নামকরণ এসছে? হ্যাঁ এসছে। লবণ উৎপাদক অর্থাৎ এই হ্যালোজেন মৌলগুলো যে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই অ্যাস্টাটিন ছাড়া, এই অ্যাস্টাটিন ছাড়া যেটাকে আমরা সলিড ফর্মে বা কঠিন ফর্মে পাওয়া যায়, এটা ছাড়া বাকি যে মৌল অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা প্রত্যেকে ধাতু বা ধাতুর সদৃশ মূলকের সঙ্গে যুক্ত হয়ে লবণ গঠন করে। তাই জন্য এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। বুঝতে পারলে? এবার এই হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণীর ঠিক কত নম্বর গ্রুপে অবস্থান করছে, কত নাম্বার শ্রেণীতে অবস্থান করছে, কিভাবে জানবো? লিখে রাখো যে হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণীর 17 নং গ্রুপে অবস্থান করছে, 17 নম্বর গ্রুপে অবস্থান করছে। তাহলে পর্যায় সারণী কত নম্বর গ্রুপে অবস্থান করছে? 17 নম্বর গ্রুপে অবস্থান করছে। ওকে, এবার তোমরা হেডিং দাও নিষ্ক্রিয় মৌল বলে। নিষ্ক্রিয় মৌল কোনগুলো? নিষ্ক্রিয় মৌল হচ্ছে সেগুলোই,
দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্থাৎ এদেরকে আমরা বলছি নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস, এটাকে বলে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বলা হয়, নোবেল গ্যাস। এই শ্রেণীটা বা এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। কেন বলতো? এই নোবেল গ্যাস যে দেখতে পাচ্ছ, এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে কেন বলতো? এদের এরা শূন্যযোজী, এরা শূন্যযোজী, অর্থাৎ এদের যোজ্যতা শূন্য। সর্বব্যস্ত কক্ষপথে ইলেকট্রন আছে, যেমন 2,8 আটটা আছে, পরিপূর্ণ আছে। তাই পরিপূর্ণ থাকার জন্য এদের যোজ্যতা শূন্য, এবং যোজ্যতা এদের শূন্য হওয়ার জন্য তাদের বলা হয় শূন্যযোজী মৌল। তাহলে শূন্যযোজী মৌল কোন মৌলকে বলা হয়? নিষ্ক্রিয় মৌলকে বলা হয়। এদের যোজ্যতা আছে শূন্য, যোজ্যতা শূন্য, তাই এদেরকে বলা হয় শূন্যযোজী মৌল। ওকে। এছাড়াও এই নিষ্ক্রিয় মৌলগুলো রাসায়নিক ভাবে খুবই নিষ্ক্রিয়, এরা বিক্রিয়া করতে পারে না ঠিক মতো, খুবই নিষ্ক্রিয়, তাই জন্য এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। এবং এদেরকে আরেকটা বলা হয় বিরল গ্যাস বলা হয়, নোবেল গ্যাস বা বিরল গ্যাস, এটাও লিখে রাখো। বিরল গ্যাস কেন বলা হয়? কারণ প্রকৃতিতে এদেরকে খুবই কম পরিমাণে পাওয়া যায় বলে এদেরকে বলা হয় বিরল গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে বলা হয় বিরল গ্যাস। তবে হিলিয়ামের যোজ্যতা কক্ষে দুইটি ইলেকট্রন থাকে, আর বাকিগুলোর যোজ্যতা কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে। ওকে, এটাই হচ্ছে ব্যতিক্রম এখানে, মানে হিলিয়ামটাই শুধু ব্যতিক্রম রয়েছে, বাকিগুলো ঠিক আছে। এবার কেন ব্যতিক্রম আছে পরে বলবো, এখন জাস্ট এটা জেনে রাখো। তাহলে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বা বিরল গ্যাস বলা হয়। এবং এদের যদি গ্রুপটা দেখো বা কত নম্বর গ্রুপে অবস্থান করছে নোবেল গ্যাসগুলো, অবশ্যই 18 নম্বর গ্রুপ, অর্থাৎ 18 নম্বর শ্রেণীতে, 18 নং শ্রেণীতে অবস্থান করছে। পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে এই নোবেল গ্যাসগুলো অবস্থান করছে। তাই এই 18 নম্বর শ্রেণীটাকে, আমরা বলছি কি? আমরা বলছি নিষ্ক্রিয় মৌল শ্রেণী। ওকে, নিষ্ক্রিয় মৌল শ্রেণী। এবার নেক্সট হেডিং দাও তোমরা সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল কোনগুলো? সন্ধিগত মৌল সাধারণত, আগে অবস্থানটা মনে রাখো, যে 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত সন্ধিগত মৌলের কি এরিয়া, ক্ষেত্র। 3 নম্বর থেকে 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপ, 12 নং গ্রুপ পর্যন্ত, 12 নং গ্রুপ পর্যন্ত সন্ধিগত মৌলের কি এরিয়া। সন্ধিগত মৌলগুলো 3 নম্বর থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত কি থাকবে? বিস্তৃত থাকবে। দেখো, সন্ধিগত মৌলগুলো পর্যায় কিন্তু 3টা পর্যায়ে রয়েছে, 3টা পর্যায়ে। আমি সব বলছি, একটু যে ডিটেলসে বলছি। সন্ধিগত মৌলগুলো 3টে পর্যায়ে রয়েছে, 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়। 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়। তাহলে পর্যায়গুলো লিখে রাখছি, 4, 5, 6, এত নং পর্যায়ে রয়েছে, এত নং পর্যায়ে রয়েছে, 4, 5, 6 নং পর্যায়ে রয়েছে। তাহলে 4 নম্বর পর্যায়টাকে বলছি, 4 নং পর্যায়টাকে বলছি আমরা প্রথম সন্ধিগত মৌলের কি পর্যায়। যেহেতু সন্ধিগত মৌল 4 নং থেকে শুরু হচ্ছে, তাই জন্য এখানে পাবে তোমরা স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত। স্ক্যান্ডিয়াম 21 আর জিঙ্ক হচ্ছে 30 পরমাণু ক্রমাঙ্ক। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত প্রথম সন্ধিগত মৌলের পর্যায়। এবার যদি বলি দ্বিতীয় সন্ধিগত মৌলের পর্যায় কোনটা, বা সারি তোমরা বলতে পারো, দ্বিতীয় সন্ধিগত সারি বলতে পারো, তাহলে 5 নম্বর পর্যায়ে রয়েছে। 5 নং পর্যায়ে কি রয়েছে? ইট্রিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম, ক্যাডবেরি না, ক্যাডমিয়াম। আর 6 নম্বর পর্যায়ে রয়েছে ল্যান্থানাম, হ্যাফনিয়াম থেকে শুরু করে একবারে মার্কারি পর্যন্ত। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 4 নম্বর পর্যায়ে আছে, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত 5 নং পর্যায়ে, ল্যান্থানাম, হ্যাফনিয়াম থেকে শুরু করে মার্কারি পর্যন্ত রয়েছে মৌলগুলো 6 নং পর্যায়ে। এবং ওভারঅল এই 4, 5, 6 পুরোটাকে নিয়ে আমরা বলছি সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলের যদি বৈশিষ্ট্য দেখি আমরা, তবে দেখতে পাবে তোমরা যে সন্ধিগত মৌলগুলো একাধিক জারণ অবস্থা এবং একাধিক যোজ্যতা প্রদর্শন করে, এবং এরা রঙিন যৌগ গঠন করে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবই উচ্চ প্রকৃতির। ওকে,
মোট কথা এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করে, এটা পাশে লিখে রাখো, এটা পরে লাগবে। রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করে। ওকে, এবার তোমরা হেডিং দাও ইউরেনিয়ামত্তর মৌল। ইউরেনিয়ামত্তর মৌল কোনগুলো? এখানে মোট 11টি মৌল আছে এবং কোনগুলো ঠিক তাহলে সংজ্ঞা যদি দেয় যে ইউরেনিয়ামত্তর মৌল কাকে বলে, তোমরা বলবে ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়ামত্তর মৌল। এখানে 11টি মৌল আছে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম, যার নেপচুনিয়াম 93, অর্থাৎ এর প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 93, আর লরেন্সিয়ামের 103। ওকে, এবং এখানে একটা কথা মনে রাখবে যে সব মৌলগুলি তেজস্ক্রিয় প্রকৃতির হয়। ইউরেনিয়ামত্ব সকল মৌলই তেজস্ক্রিয়, এই কথাটা লেখা আছে দেখবে, তেজস্ক্রিয় প্রকৃতির হয়, তেজস্ক্রিয় হয়। যদি বলে একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো, তখন এই সিরিজ থেকে তোমরা লিখে দিতে পারবে যে ইউরেনিয়ামও একটা তেজস্ক্রিয় মৌল, নেপচুনিয়ামও তেজস্ক্রিয়, যে কোনো একটা লিখবে। এবার নেক্সট আসি ল্যান্থানাইটস মৌল। ল্যান্থানাইটস এটা একটা ইংলিশ শব্দ, আমরা যদি বাংলায় দেখি এটাকে বলে বিরল মৃত্তিকা মৌল। বিরল, বিরল মানে হচ্ছে ঠিক বুঝতেই পারছো যে সেটা প্রকৃতিতে খুব বেশি একটা পাওয়া যায় না। তাহলে ল্যান্থানাইটস মৌল কোনগুলো? সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইটস মৌল বা বিরল মৃত্তিকা মৌল। এখানেও ঠিক 11টা মৌল আছে। আর তোমার ল্যান্থানাম যে মৌলটা সেটা পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে অবস্থান করছে, ষষ্ঠ পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে এবং 3 নম্বর গ্রুপে অবস্থান করছে। তাহলে ল্যান্থানাইটস মৌল কোনগুলো? সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত মৌল। ওকে, এবার নেক্সট আসি অ্যাক্টিনাইটস মৌল। অ্যাক্টিনাইটস মৌল কোনগুলো? অ্যাক্টিনাইটস মৌল সপ্তম পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত, অর্থাৎ 7 নম্বর পর্যায়, পর্যায় সারণীর 7 নম্বর পর্যায় এবং 3 নম্বর গ্রুপে অবস্থান করছে। এখানে থোরিয়াম থেকে লরেন্সিয়াম, ইউরেনিয়াম সহকারে কিন্তু থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে আমরা বলছি অ্যাক্টিনাইটস মৌল। ওকে, থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এটা 3 নম্বর গ্রুপে এবং সপ্তম পর্যায়ে অবস্থান করছে। এই অ্যাক্টিনাইটস মৌলগুলো কিন্তু তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি আরো দুটো মৌল পাওয়া যায়, একটা চ্যালকোজেন মৌল, একটা নিক্টোজেন মৌল। নিক্টোজেন মৌল কোনগুলো? গ্রুপ 15 মৌলগুলোকে বলা হয় নিক্টোজেন মৌল। পর্যায় সারণীতে যেগুলো গ্রুপ 15তে আছে, আমি আর লিখছি না, জাস্ট বলে রাখছি, তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। গ্রুপ 15 মৌলগুলোকে বলা হয় কি? নিক্টোজেন মৌল। নিক্টোজেন মৌলগুলো কি কি আছে? যেমন ধরে নাও এই যে নাইট্রোজেন থেকে শুরু করে, নাইট্রোজেন থেকে শুরু করে যে গ্রুপ 15তে যে মৌলগুলো আছে, অর্থাৎ বিসমাথ পর্যন্ত, নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত, এই পুরো মৌলটাকে বলছি আমরা, অর্থাৎ গ্রুপ 15, হ্যাঁ লিখে রাখছি, গ্রুপ 15, এই মৌলগুলোকে বলা হয় নিক্টোজেন মৌল। নিক্টোজেন, নিক্টোজেন মৌল। নিক্টোজেন মানে কি? নিক্টোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী। নিক্টোজেন মানে শ্বাসরোধকারী, মেরে ফেলা, দম বন্ধ করে মেরে ফেলা। তোমার এই গ্রুপে দেখবে প্রথম মৌল হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনকে বলা হয় শ্বাসরোধকারী গ্যাস, তাই জন্য এরূপ নামকরণ করা হয়েছে। আর একটা আছে চ্যালকোজেন মৌল, অর্থাৎ গ্রুপ 16 মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল। সেখানে তোমার অক্সিজেন থেকে শুরু করে পোলোনিয়াম পর্যন্ত আছে, অক্সিজেন থেকে শুরু করে পোলোনিয়াম পর্যন্ত মৌলগুলোকে বলছি আমরা চ্যালকোজেন মৌল। এই চ্যালকোজেন কথাটার অর্থ হলো আকরিক উৎপাদক, অর্থাৎ এই অক্সিজেন থেকে পোলোনিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে তারা ধাতব সালফাইড বলো, ধাতব অক্সাইড বলো, বিভিন্ন রকম ধাতব যৌগ গঠন করতে জানে, তাই জন্য এরূপ নামকরণ করা হয়েছে চ্যালকোজেন মৌল, অক্সিজেন থেকে পোলোনিয়াম। এবার তোমরা হেডিং দাও মুদ্রা ধাতু বলে। মুদ্রা ধাতু কোনগুলো? কপার, সিলভার এবং গোল্ড, অর্থাৎ যে ধাতুগুলো দিয়ে মুদ্রা তৈরি হয়। মুদ্রা মানে বুঝতে পারছো যে সেগুলো কয়েন হতে পারে, তাহলে এই ধাতুগুলোকে বলছি আমরা মুদ্রা ধাতু। তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে দিতেই পারে যে কয়েকটি মুদ্রা ধাতুর উদাহরণ দাও, তখন বলতে হবে যে কপার, সিলভার এবং গোল্ড, এই তিনটে। আর নেক্সট হচ্ছে বরধাতু। বরধাতু কোনগুলো? অ্যালুমিনিয়াম এবং প্লাটিনাম। যদি বলে দুটি বরধাতু উদাহরণ দাও, তখন অবশ্যই অ্যালুমিনিয়াম এবং প্লাটিনামকে উল্লেখ করবে।
আশা করি এই টপিকটা বুঝতে পেরেছো। এবার দেখো যে কোন পর্যায়ে ঠিক কতগুলো মৌল আছে। বন্ধুরা তোমাদেরকে আমরা দেখিয়ে দিই যে কোন পর্যায়ে কতগুলো ঠিক মৌল আছে, সেটা আমরা জানবো কিভাবে। একটা পর্যায় সারণী বুঝতে গেলে তো জানতে হবে যে ঠিক এই পর্যায়ে কটা মৌল আছে, কটা এলিমেন্ট আছে। আরে ভেজিটেবলের বেলায় কি হতো, যে টমেটো আছে, পটল আছে, ঢেঁড়স আছে, ঠিক কটা সবজি আছে জানতে হয় তো। তাহলে তো ইনফিনিটিভ থাকবে না, অনেকগুলো থাকতে পারে না তো, একটা লিমিট আছে, 7 রকম সবজি আছে। ঠিক সেরকমই পর্যায় সারণীতেও মৌলগুলো আছে ঠিক কটা। প্রথম পর্যায়, প্রথম পর্যায়ে মৌল আছে কটা সেটা জানবো। দ্বিতীয় পর্যায়, সেখানে মৌল আছে কটা সেটা জানবো। তৃতীয় পর্যায়ে জানবো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তো দেখো প্রথম পর্যায়ে মৌল আছে দুটা, কে কে, হাইড্রোজেন আর হিলিয়াম, তাই তো। দ্বিতীয় পর্যায়ে মৌল আছে কটা, মোট 8টা। তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টা, তোমরা দেখবে চেক করে। চতুর্থতম পর্যায়েও মৌল আছে 18টা। পঞ্চমতম পর্যায়ে 18টা আছে। ষষ্ঠ পর্যায়ে আছে 32টা। আর সপ্তম পর্যায়ে কিন্তু নেই, এটা অসমাপ্ত পর্যায়। নেই না, এটা অসমাপ্ত পর্যায়, শেষ নেই। এই পর্যায়কে বলা হয় অসমাপ্ত পর্যায়। তার প্রশ্ন দিতে পারে যে অসমাপ্ত পর্যায় কোন পর্যায়কে বলা হয়, তখন অবশ্যই লিখবে সপ্তম পর্যায়কে। সপ্তম পর্যায়কে, এটাকে বলা হয় অসমাপ্ত পর্যায়। তার মধ্যে স্পেশাল কেস কয়েকটা দেখে নাও। যে 2 এবং 3 নম্বর পর্যায়কে বলা হয় হর্ষ পর্যায়। কি বলা হয়, হর্ষ পর্যায়। 2 এবং 3, এই দুটোকে, এই দুটোকে বলা হয় হর্ষ পর্যায়। হর্ষ পর্যায় কেন, কারণ এই পর্যায়ে মোট 8টি মৌল আছে। এবং বাকি যে 6তম পর্যায় অর্থাৎ ষষ্ঠতম পর্যায়, এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। কারণ এখানে দেখো সবার থেকে বেশি মৌল এখানেই আছে, ওই জন্য বলা হয় অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায়। তো আশা করি বন্ধুরা তোমরা আগের টপিকটা বুঝতে পেরেছো। এবং আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক অর্থাৎ ডায়াগোনাল রিলেশন। এই সম্পর্কটা তোমাদের জাস্ট হালকা করে একটু মনে রাখতে হবে। তো দেখো কর্ণ সম্পর্কতে আমরা উদাহরণ হিসেবে নিয়ে নিয়েছি দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে কে কে আছে, দ্বিতীয় পর্যায় মানে হচ্ছে প্রথম হর্ষ পর্যায়, আর তৃতীয় পর্যায় মানে দ্বিতীয় হর্ষ পর্যায়। কারণ আমরা তো জানি যে 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায়কেই হর্ষ পর্যায় বলি। তো তাই জন্য দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ওকে, এবার জাস্ট তোমরা দেখো যে এই লিথিয়ামের সঙ্গে আমি ম্যাগনেসিয়ামকে এইভাবে টানছি, হ্যাঁ, তীর চিহ্ন দিয়ে। বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম এইভাবে নিচ্ছি, বোরনের সঙ্গে সিলিকন এইভাবে। তার মানে কোনো একটা হর্ষ পর্যায় মানে প্রথম হর্ষ পর্যায় ধরলাম। তাহলে প্রথম হর্ষ পর্যায়ে সংজ্ঞা কাকে বলবো, সংজ্ঞা কিভাবে আমরা ডিফাইন করব যে কর্ণ সম্পর্ক কাকে বলে। দেখো আহ, প্রথম হর্ষ পর্যায়ে কোনো একটা গ্রুপের কোনো মৌলের সঙ্গে বা কোনো এলিমেন্টের সঙ্গে পরবর্তী পর্যায়ে পরের গ্রুপের মৌলের দেখো একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। ওই জন্য আমরা তো তীর চিহ্ন দিয়েছি, এমনি এমনি তো দিইনি। কারণ লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের একটা রাসায়নিক ধর্মের মিল খুঁজে পাওয়া যায়। ওকে, তো কোনো একটা পর্যায়ের, কোনো একটা হর্ষ পর্যায়ের কোনো শ্রেণীর কোনো মৌলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের পরের শ্রেণীর কোনো মৌলের পরের শ্রেণীর ওই মৌলটার মধ্যে একটা রাসায়নিক ধর্মের সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যায়। এবং এই যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে এই মৌল জোড়কে, অর্থাৎ লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে সিলিকন, এই মৌল জোড়কে বলছি আমরা কর্ণ সম্পর্কে আছে। ঠিক আছে, এই মৌলগুলো কর্ণ সম্পর্কে আছে। লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামেরও রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। অনুরূপভাবে বোরনের সঙ্গে সিলিকনেরও রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। এবং এই সম্পর্কটাকে আমরা বলছি ওভারঅল কর্ণ সম্পর্ক। বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা শিখব যে একটা পরমাণুর স্ট্রাকচার কেমন হবে এবং ইলেকট্রন বিন্যাস কেমন হবে। ধরো এই লিথিয়াম পরমাণুটা আছে, লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কেমন হবে,
সেই সমস্ত ইন্টারেস্টিং তথ্যগুলো আমরা তোমাকে প্রোভাইড করব। তো আজকে ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের মতো বাই বাই।